নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে এসেছি সেটি নিয়ে সাধারণত আমি কোনো ভিডিও তৈরি করি না, অনেকটা বাধ্য হয়ে করলাম। অবশ্য এর আগেও আমি একটি পর্ব করেছি। সেই পর্বর বিষয়বস্তু ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠি। সাধারণত আমি আমার এই চ্যানেলে যেটা আমি করে থাকি সেটা ভ্রমণ বিষয়ক, মন্দির সম্বন্ধে, পৌরাণিক কাহিনী বা ইতিহাসের তথ্য নিয়ে এখানে আলোচনা বা উপস্থাপনা করে থাকি। কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে খোলা চিঠি উপস্থাপনা করেছিলাম সেটা ছিল পর্ব 1। সেই পর্বে আমি বলেছি পার্ক স্ট্রিটের সেই অ্যাংলো ইন্ডিয়ান মহিলা ধর্ষণকাণ্ড সুজেট জর্ডনের কথা বলেছিলাম। বাঙ্গুর হসপিটালের সুপার ডক্টর শ্যামাপ্রসাদ গড়াইয়ের প্রতি যে অন্যায় অত্যাচারটা হয়েছিল, শিলিগুড়ি পুলিশ কমিশনার কে জয়রামের ওপর কি হয়েছিল সেটাও উল্লেখ করেছিলাম। আর একটা ঘটনা উল্লেখ করেছিলাম, কালীঘাট থানা থেকে অপরাধীদের ছাড়িয়ে নিয়ে আসার কথা। সে অনেক কাহিনী আছে, সব তো বলা সম্ভব নয়, তাই কিছু কিছু ঘটনা আমি এখানে তুলে ধরছি। তাই আজ আমি দ্বিতীয় পর্বে একটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বার্তা এখানে দিতে চাইছি। আপনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন, নারী ও শিশু কল্যাণ দপ্তরেরও মন্ত্রী ছিলেন, ছিলেন কয়লা মন্ত্রী এবং কিছুদিন দপ্তরহীন মন্ত্রী হিসেবেও কাটিয়েছেন। আপনি এতগুলো দপ্তর সামলেছেন, কিন্তু যতদিন না আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে এখানে না এসেছিলেন ততদিন আমরা কিন্তু কেউ জানতে পারিনি যে আপনি চিত্রশিল্পী, আপনি গীতিকার, সুরকার, গায়িকা, কবি, লেখিকা, কার্টুনিস্ট, বিভিন্ন বহুমুখী প্রতিভার অধিকারিণী আপনি ছিলেন। জানতে পারিনি ডক্টরেট হয়েছিলেন। প্রথম দিকে আপনি ডক্টরেট লিখতেন ডক্টর মমতা ব্যানার্জি, কিন্তু যখন টেলিগ্রাফ পত্রিকায় সত্যি খবরটা ছাপা হয়ে গেল প্রমাণস্বরূপ, তখন আপনি প্রথমে বললেন মামলা করব, কিন্তু কখন যেন নিঃশব্দে ডক্টরেট লেখাটা ছেড়ে দিলেন। কোনো মামলাও হলো না, হুঙ্কারেও কোনো কাজ হলো না। আপনার 2011 আসার পরে আপনার সব বড় বড় আপনার কত যে প্রতিভা সেগুলো আমরা আস্তে আস্তে জানতে পেরেছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে সততার প্রতীক লেখা বিশাল বিশাল হোর্ডিং ছড়িয়ে পড়ল। গান্ধীজিকেও বোধহয় পোস্টার দিয়ে তার সততার পরিচয় দিতে হয়নি। আর আপনার অনুগত কর্মচারীরা, কর্মচারী বলবো না, চেলা চামুন্ডে বা স্তাবকেরা, তা সেটা নিয়ে হই হই করে রাস্তায় ঘুরতে লাগলো সততার প্রতীক মমতা ব্যানার্জি। এরপর শুরু হলো আপনার স্তাবক দলের বাঁধন ছাড়া চুরি, কয়লা চুরি, গরু চুরি, মাটি চুরি, বালি চুরি, পাথর চুরি, শিক্ষা চুরি, চাকরি চুরি, চাল চুরি, ত্রিপল চুরি ইত্যাদি বহুবিধ চুরির সুবাদে কোথায় যেন হারিয়ে গেল আপনার সেই সততার প্রতীক লেখা হোর্ডিং গুলো। আস্তে আস্তে দেখা গেল সমস্ত হোর্ডিং গুলো মিলিয়ে গেল, কোথাও আর দেখা গেল না। আপনার দেয়া চুরির ফর্মুলা সেই 75 আর 25%, তার উপর ভিত্তি করে আপনার অনুগত তস্কর বাহিনী চালিয়ে গেল মিড ডে মিল চুরি, জল মিশনের টাকা চুরি, আবাস যোজনার টাকা চুরি, সড়ক যোজনার টাকা চুরি ইত্যাদি বহুবিধ চুরি। কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প আছে নামগুলো বদলে আপনি আপনার নাম করে নিতেন, এবং এমনকি অ্যাম্বুলেন্সের গায়ে যেগুলো কেন্দ্রীয় সরকারের যে যোজনার টাকা আসতো তার গায়ে বড় বড় করে নিজের ছবি দিয়ে সেটা আপনি লিখলেন
আপনার অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। আরে মানুষ তো অতিষ্ঠ হয়ে গেল আপনার কারো বাড়িতে গ্যাস ফুরিয়ে গেলেও মমতার অনুপ্রেরণা, কারো গ্যাস এলেও মমতার অনুপ্রেরণা। সে যাই হোক, আপনি প্রচার সর্বস্ব ছিলেন, আপনি সেটা করেছেন। আচ্ছা, আপনার তো অনেক স্তাবক ছিল, তার মধ্যে একটা ছিল ওই যে সেই কাক শিল্পী, কাকের ছবি আঁকতো, কি যেন নাম, শুভ প্রসন্ন না শুভা দাড়ি বাবা, কি একটা যেন নাম। অবশ্য আপনার সভা ছাড়া তাকে আমি কোথাও কোনোদিন বিশেষ দেখিনি। এই বড় বড় সাদা সাদা দাড়ি নিয়ে কি সুন্দর আপনার স্তাবকগিরি করত। তার কথায় আসবো, তারও অনেক কুকীর্তি আমরা জানি। সে সুদীপ্ত সেনকে একটা টিভি চ্যানেল বিক্রি করে দিল, যেটা একটা দিনের জন্য সম্প্রচারণের মুখ দেখেনি। তার দাম ছিল মাত্র 5 কোটি টাকা। অর্থাৎ কিভাবে তাকে সুদীপ্ত সেন থেকে টাকা আপনারা আদায় করেছেন বা তোলা তুলেছেন, আদায় করেছেন বললে ভুল হবে, তোলা তুলেছেন। কতগুলো অ্যাম্বুলেন্স নিয়েছেন দিদি, শোনা যায় 40টার উপর অ্যাম্বুলেন্স নিয়েছেন, এবং রাতের অন্ধকারে সেই অ্যাম্বুলেন্সে হুটার বাদিয়ে যেতে যেতে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পাচার হতো। কারণ প্রত্যেক দিন যে টাকাটা চিটফান্ড মারফত আদায় হতো তারই 75 ভাগ চলে যেত আপনার ভাইপোর কাছে। আচ্ছা দিদি, এই কোটি কোটি টাকা যে আপনারা তুলতেন, তোলা তুলতেন, এই টাকা থাকতো কোথায়? আপনার আদরের ভাইপো অভিষেক ব্যানার্জির যে একটি বিশাল প্রাসাদ আছে, সেই প্রাসাদের খাটের তলায়, না গুপ্ত ঘর, কিছু তো একটা ছিল, নাহলে এত টাকা রাখতো কোথায়? যেমন রাখতো পার্থ চ্যাটার্জি, আপনার আর এক অতি প্রিয় মহাসচিব তৃণমূলের, তৃণমূল বলা চলে না, ওটা একটা প্রাইভেট কোম্পানি, তোলামূল পার্টি, তার বান্ধবীর খাটের তলায়। ঘটনাচক্রে যে বেলঘরিয়া থেকে টাকাটা উদ্ধার হয়েছিল সেখানে আবার আমিও থাকি। সে যাই হোক, যখন টাকাটা উদ্ধার হলো এবং তাকে অ্যারেস্ট করা হলো, তখন আপনারা হই হই করে উঠলেন, অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে অবশ্য 5 দিন পরে তাকে দল থেকে সাসপেন্ড করলেন। সে যাই হোক, আপনার অকাল কুষ্মাণ্ড ভাইপো, সে তো চাকরিও করে না, ব্যবসাও করে না, তার এত প্রাসাদের মতন বড় বাড়িখানা হলো কি করে? নিশ্চয়ই চুরির টাকায়, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। সে আবার কে? সে নাকি একজন কালীঘাটের কাকু বলে একজনের সাহেব, কিন্তু কিসের ব্যবসা কেউ জানে না। দিদি, আপনার স্তাবক, লেখক, কবিগণ আপনারই অনুপ্রেরণায় নিরলস সাহিত্য সাধনা ও সমাজসেবায় 2022 সালে আপনার লেখা 2টি বই, একটি হলো কবিতা বিতান আর একটি হলো কথাঞ্জলি, এই দুটোকে পুরস্কৃত করেছিল। চুরিতে আপনি অভ্যস্ত সবাই জানে, বিগত 15 বছর ধরে দেখছে। এমনকি এই বই দুটির নামও আপনি চুরি করেছিলেন। কবিতা বিতান নামটা কোত্থেকে এসছে? না, গীত বিতান থেকে। নিজের যোগ্যতা নেই একটা ভালো নাম দেয়ার, তাই চুরি করে নামটা দিলেন। আর কথাঞ্জলি, সেটাও এসছে গীতাঞ্জলি থেকে। সে যাই হোক, চুরি করা আপনার অভ্যেস, আপনি চুরি করেছেন। কিন্তু আপনার সেই চটি চাটা কাকশিল্পী দাড়ি বাবা, সে আবার বলে বসলো রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তিনি নিজে হাতে নাকি আপনাকে পুরস্কারটা তুলে দিতেন। তাহলে একটু শুনে নেওয়া যাক, আপনি যে কবিতার জন্য পুরস্কার পেয়েছেন তার কটাই লাইন। হরে করে কম্বা, গরু ডাকে হাম্বা, গর্জন করে অম্বা, মা ডাকেন বুম্বা, ডোব্বা ডোব্বা রোব্বা, হুর হুর করে চলে, নদী বয়ে চলে, ঝড় বয়ে চলে, আলো জ্বলে, আলো ফোটে, মানুষ জেগে ওঠে। এটা একটা কবিতা। দুঃসাহসিক আর একটা কবিতা শোনাই, এপাং ওপাং ঝপাং,
সুর ধরেছে পটাং, ব্যাং ডাকে গ্যাঙর গ্যাং, হাতির কত বড় ঠ্যাং। আচ্ছা দিদি, একটা কথা বলুন তো, আপনার নিরলস সাহিত্য সাধনা না হয় বুঝলাম, কিন্তু শিক্ষাক্ষেত্রে আপনি কি এমন অবদান রেখেছেন যে 2018 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় আপনাকে ডিলিট উপাধি দিয়েছিল? স্বাধীনতার পর থেকে যত মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় রাজত্ব করেছেন, সেই প্রফুল্ল ঘোষ থেকে সর্বশেষ বুদ্ধদেব ভট্টাচার্যকে এই চাটুকারিতার প্রয়োজন পড়েনি। কোন রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়তে তাদের ডিলিট নিতে হয়নি, কিন্তু আপনার ক্ষেত্রে সবই যেন একটা অস্বাভাবিক ব্যাপার। আচ্ছা দিদি, আপনার লেখা মোট বইয়ের সংখ্যা কত? আমি জানি না, 150 হতে পারে, 200 হতে পারে, 250 হলে 500 হলেও আমি আশ্চর্য হব না। কিন্তু বছরে আপনি কত লক্ষ টাকা রয়্যালটি পান যে আপনাকে একটা টাকাও মাইনে নিতে হয় না? অবশ্য নিতে হবেই বা কেন? রাজ্যের সমস্ত সরকারি স্কুল, পাঠ্য বই, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস লাইব্রেরি, সাধারণ লাইব্রেরি এবং কিছু বড় বড় প্রাইভেট কোম্পানি লাইব্রেরিতেও আপনার বই স্থান পায়, মানে নিতে বাধ্য হয়। সুতরাং আপনার তো টাকার অভাব হওয়ার কথা না। আর সেই যে 75-25% ফর্মুলা তো আছেই। দিদি, আপনার সেই তিহার জেল ঘুরে আসা আদরের ভাই কেষ্টমণ্ডলের খবর কি? যে কথায় কথায় গাঁজা কেস দিত। ওর মাথায় অবশ্য অক্সিজেন ঠিক মতন যায় না বলে শুনেছি, তাই মুখ ফুসকে মাঝে মাঝে বলে ফেলতো, পুলিশকে বোম মারুন, প্রশাসনকে বোম মারুন, গুড় বাতাসা খাওয়াবো, চড়াম চারাম ঢাক বাজানোর কথা শোনা গেছে, উন্নয়ন ও রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, সব নানা সুমধুর বাণী। এমনকি বোলপুর থানার আইসিকে ফোনে মদ্যপ অবস্থায় সে কুৎসিত ভাষায় গালাগাল দিয়েছে তার বউ এবং মাকে উদ্দেশ্য করে। সেসব ভাষা মুখে আনা যায় না। সংবাদ মাধ্যমে, টিভি চ্যানেলে সেখানে বিপ বিপ করে সেগুলো দেখাতে হয়েছে, এবং সেগুলো যারা দেখিয়েছিল তাদের আবার পুলিশ কেস দিয়েছে কেন এসব দেখানো হচ্ছে। এই ছিল আপনার পুলিশকে দলদাস পরিণত করার একটা উদাহরণ। কিন্তু আপনার সেই ভাইকে দল থেকে বহিষ্কার করা তো দূরের কথা, একটা ভৎসনা পর্যন্ত করেননি। জনগণ এগুলো ভোলেনি দিদি, তাই প্রথম সুযোগে আপনাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। শুধু আপনাকে নয়, ঢাক সমেত ঢাকিকে পর্যন্ত বিসর্জন দিয়েছে। একজন মিথ্যেবাদী, ধাপ্পাবাজ মুখ্যমন্ত্রী হিসেবে ইতিহাস আপনাকে মনে রাখবে। ভবিষ্যতে পশ্চিমবাংলার জনগণ আপনাকে আর কোনো দিন ফিরিয়ে আনবে না। ভালো থাকবেন।